দর্শক, আমি জান্নাতুল নাইম, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মুক্তমঞ্চে। আমাদের এই অনুষ্ঠানের পৃষ্ঠপোষক ইস্পাহানী মির্জাপুরচা, এবং আজকে আমার সাথে অতিথি হিসেবে রয়েছেন প্রথম বাংলাদেশি হিসাবে এভারেস্ট এবং লোৎসে জয়ী পর্বতারোহী বাবর আলী। জনাব বাবর আলী, আপনাকে স্বাগত এবং কেমন আছেন? আমি খুব ভালো আছি। আপনার সাথে লাস্ট ইন্টারভিউ আমার নেওয়া হলো এভারেস্ট বেস ক্যাম্পে 14ই মে। এরপর 4 মাসের বেশি সময় কেটে গেল। এর মধ্যে আপনি এভারেস্ট জয় করলেন, লোৎসে জয় করলেন, বহু অনুষ্ঠান অ্যাটেন্ড করলেন, দেশের সরকার বদলে গেল। আর কি কি বদলালো আপনার জীবনে? আমার জীবনে মনে হয় না অনেক বেশি কিছু, কারণ অনেকটা বেশি লাইমলাইটে চলে এসেছেন মনে হচ্ছে না? হ্যাঁ, সেটা একটু খানিকটা বদল বলবো, কিন্তু আমি সেই আসলে আগের মানুষটাই আছি। আমি আগে যেভাবে খুব আগ্রহ নিয়ে যে কোনো কিছু করতাম, প্ল্যান করতাম, সেটা পাহাড় নিয়ে হোক, যে কোনো কিছু নিয়ে, সেরকমই। ব্যস্ততা নিশ্চয়ই কিছুটা বেড়েছে। হ্যাঁ, সেটা অবশ্যই ব্যস্ততা বেড়েছে। আমি আপনার ফেসবুকে দেখছিলাম গেল আগস্টের 3 তারিখ একটি আপনি স্ট্যাটাস দিয়েছিলেন। আপনি লিখেছেন যে তোমার সঙ্গে দেখা হলে জিজ্ঞেস করতাম তুমি কি করে জানলে আমি তোমার শত্রু, কোনো প্রশ্নের উত্তর না দিয়েই তুমি আমার দিকে রাইফেল তুলবে, এমন ভালোবাসাহীন দেশপ্রেমিক হয় বলে প্রশ্ন রেখেছেন যে এভরি লাইফ ম্যাটার্স। তো এরপর আমরা ছাত্র জনতার একটা বিশাল অভ্যুত্থান দেখলাম, মানে অনেক কিছু বদলে গেল। আপনি মানে আমাদের লাইফে তো জীবদ্দশা আমরা এমন কিছু দেখিনি। কেমন লেগেছে পুরো বিষয়টি, মানে এই নতুন বাংলাদেশটা কেমন লাগছে? এটা আমি আসলে মানে বলে বোঝাতে পারবো না আর কি। আই নেভার থট দিস উড হ্যাপেন। এটা আমার মনে হচ্ছে একদম শেষ মুহূর্ত পর্যন্ত আমার মনে হয়নি এরকম কিছু হতে পারে। এবং আমি খুবই আশাবাদী, আমি ব্যক্তিগত জীবনে খুবই আশাবাদী মানুষ। এরপর পরই হয়তো অনেকগুলো ঘটনা ঘটেছে যেগুলো হয়তো অনেকেই খানিকটা পেসিমিস্টিক হয়েছে, যে হয়তো আমাদের যারা মাইনরিটি পিপল আছে ওদের উপর হামলা বা নানান কিছু ঘটেছে। তারপর আমি খুবই আশাবাদী হতে চাই। আমি সবসময় তারুণ্যের শক্তিতে বিশ্বাস করি। আমি নিজে একজন তরুণ, তা আমি ডেফিনেটলি এক্সপেক্ট করবো যে এটার থেকে খুব ভালো একটা আউটকাম হবে এবং দেশ হিসেবে আমরা আরও অনেক দূরে এগিয়ে যাবো। বাবর ভাই, এবার একটু আপনার ব্যক্তিগত প্রসঙ্গে চলে আসবো, আপনার জীবন সম্পর্কে একটু জানবার চেষ্টা করব। তো শুরুটা করতে যাচ্ছি, সম্ভবত সব পর্বতারোহীকে এই প্রশ্নের মুখোমুখি হতে হয় যে আপনি কেন পাহাড় পর্বতে উঠেন। যেমন জর্জ মেলরি বলেছিলেন যে বিকজ ইট ইজ দেয়ার, খুব বিখ্যাত। আপনি কেন উঠেন? আমার ক্ষেত্রে বলবো হচ্ছে জীবনটাকে ভিন্ন একটা পার্সপেক্টিভ থেকে দেখা। জীবন পৃথিবীর সব জায়গাতেই মোটামুটি এক। আমরা যারা সাধারণ মানুষ আছি, আমাদের যেগুলো মৌলিক চাহিদা, সেটা অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, এগুলো নিয়ে আমরা এত ব্যস্ত থাকি। জীবন যে একটু ডিফারেন্ট, অন্য পার্সপেক্টিভ থেকে দেখা যায়, সেটা দেখার সুযোগ আমাদের হয়ে ওঠে না বেশিরভাগ ক্ষেত্রে। তো আমার ক্ষেত্রে এই যে পার্সপেক্টিভ থেকে দেখা, সেটা আমি একটু ছোট্ট করে ব্যাখ্যা করে বলি। এভারেস্ট কিন্তু আপনি আসলে ঢাকাতে কাঠমান্ডু যখন আসলে ফ্লাই করছেন, সেদিন ওয়েদার ক্লিয়ার থাকলে কিন্তু আপনি এভারেস্ট দেখতে পারবেন। তো সেই দেখা, আর আপনি যখন ট্র্যাক করে যাচ্ছেন, যেটা আপনার অভিজ্ঞতা আছে, ট্র্যাক করে এভারেস্টের পাদদেশে দাঁড়িয়ে যখন আপনি এভারেস্টকে দেখছেন, সেই অভিজ্ঞতা বিস্তর ফারাক। এবং আবার যখন আপনি আরোহণ, এভারেস্ট ওই পর্বতটা ক্লাইম্ব করতে করতে দেখছেন, এইগুলোর মধ্যে মানে দুস্তর পাহাড়ের ফারাক বলবো আর কি। তো এই জিনিসটা আমাকে খুব মোহিত করে। আর আমি যদি শুধু পাহাড় পর্বতের ক্ষেত্রে মানে একটু এক সাইডে রেখে শুধু হিমালয় নিয়ে বলি, পর্বত তো পৃথিবীর অনেক পর্বতমালা অনেকগুলো আছে, অনেকগুলো জায়গায় আছে। সে আলপস আছে, আন্দিজ আছে, অনেকগুলো পর্বতমালা আছে। হিমালয় একটু অনন্য, বা হিমালয়ে কেন বেশি যাই সেটা একটু বলি। হিমালয় ওই জন্যই অনন্য, পৃথিবীর নানান জায়গায় পর্বতমালা থাকলেও এত উঁচুতে কোথাও মানুষ বসবাস করে না। হ্যাঁ, ঠিক। এবং এই হিমালয় পর্বতের এরকম বিশ্বের সর্বোচ্চ পর্বতগুলার পাদদেশে বা ছায়ায় যে মানুষগুলো বাস করে, এরাও হচ্ছে মানুষ হিসেবে অনন্য। হয়তো আমরা তো এবার গোরাকশেপেও মানুষ দেখলাম, মানে অস্থায়ী অবশ্য। হ্যাঁ, যদিও অস্থায়ী আবাস। নিচের লবুচেতে মোটামুটি সারা বছরই লোকজন থাকে। লবুচে তো আপনার 5,000 মিটারে অলমোস্ট 5,000। আর গোরাকশেপ যদিও শুধু সিজনের সময়টুকু থাকে। কিন্তু একটা জিনিস দেখবেন যে পৃথিবীর সর্বোচ্চ পর্বতের যে ছায়ায় যেসব মানুষ বসবাস করে, এরা হৃদয়টা অনেক বিশাল। এদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে। এই জিনিসটা আমি প্রত্যেকবার গিয়ে শিখি। এবং আমি আসলে এদের সাথে ইন্টারাকশন করাটা, এদের কাছ থেকে এদের সাথে এই যোগাযোগটুকু, এইটাও আমাকে পাহাড়ে যেতে আসলে অনেকটুকু ড্রাইভ করে। কত অল্পে তুষ্ট থেকে হচ্ছে আসলে জীবন পরিচালনা করা যায়, এটা পাহাড়ে গেলে আরও একবার ভালোভাবে বুঝি। যখন আমি এক ক্যাম্প থেকে আরেক ক্যাম্পে যাচ্ছি, কারণ আমি বেস ক্যাম্প থেকে ক্যাম্প 1-এ যাচ্ছি, ওই পথটুকু থেকে কিন্তু আমি আর কোনো কিছু ভাবছি না। ভাবছি
যে ওখানে গেলে আমার একটা শেল্টার বা তাঁবু মিলবে আর আমি খেতে পাবো, আমার ফুড আর হচ্ছে থাকার জায়গা, এর বাইরে আর কিচ্ছু নয়, না অর্থ না কেরিয়ার, আমি কিন্তু আর কিচ্ছু ভাবছি না। তো এই পার্সপেক্টিভ থেকে দেখা এটা বলবো হচ্ছে এটা, হ্যাঁ এটা আমার কাছে খুবই খুবই অর্থবহ। আচ্ছা বাবর ভাই, মানে পর্বত আরোহের শুরুটা কিভাবে হলো? মানে ডাক্তারি কি এতই বেশি কঠিন মনে হলো, চিন্তা হলো যে এভারেস্টে চলে যায়? না, আমার শুরুটাও যদিও শুরুর গল্পটা অনেক বলবো অনেক পেছনের গল্প। এখন হয়তো লোকে জানে যেহেতু অনেক ইন্টারভিউ দিয়ে ফেলেছেন। হ্যাঁ, না একটা বড় বড় অংশের কাছে আর কি, আমাদের দেশের একটা মানুষজনের বড় অংশের কাছেই হচ্ছে পর্বত মানেই এভারেস্ট বা হিমালয় মানেই এভারেস্ট। তা আমার শুরুর গল্পটা অনেক পেছনের। আমি ছোটবেলা পর্যন্ত, আমি কলেজ লাইফ পর্যন্ত আমি চট্টগ্রামে যে স্কুল কলেজে পড়েছি বা কলেজে পড়েছি ওটাকে মানে হ্যাঁ মুসলিম হাই স্কুল, পরে ইস্পাহানি কলেজ। তো ইস্পাহানিতে ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজে যেটা বলা হতো, ওখানের স্টুডেন্টদের কলেজ লাইফে যেটা হয় যে হঠাৎ করে একটা স্বাধীনতা পাই বা আস্বাদন হয়, বাট ওখানে তো কড়াকড়ি হতো অনেক। হ্যাঁ কড়াকড়ি, হ্যাঁ ইস্পাহানিতে অনেক কড়াকড়ি। তো ওই স্কুলকে সাধারণত বলা হতো যে ওখানে যারা পড়ে এরা হচ্ছে ব্রয়লার মুরগি বা এরকম এরকম করে দেখা হতো। এনিওয়ে, তো আমি এর আগ পর্যন্ত আসলে ছিলাম, বা মেডিকেল কলেজের আগ পর্যন্ত আমি ছিলাম হচ্ছে, আমি খুব পড়তে পছন্দ করি, আর্মচেয়ার ট্রাভেলার বলবো, যে আমার যাওয়ার সুযোগ হয় না, এবং ওইটা হয়তো ওরকম বয়সও না যে আমি খুব বেশি যাওয়ার সুযোগ পাবো। আমি হচ্ছে প্রচুর ভ্রমণ কাহিনী পড়তাম, আমি বই পড়তে পছন্দ করতাম, এখনও পড়ি। তো ওই সূত্রে হচ্ছে প্রথম আগ্রহ জন্মানো। আর প্রথম আসলে আমি পাহাড়ে যাই 2010 সালে। আমি তখন মেডিকেল দ্বিতীয় বর্ষের ছাত্র, চট্টগ্রাম মেডিকেল কলেজে। আমি প্রথম কেওক্রাডং যাই। তো কেওক্রাডং কবে গেলেন? 2010 সালে। তো প্রথমবার গিয়ে হচ্ছে এর দিন যেটা আসলে ক্যালেন্ডারের পাতায় দেখছিলাম, বইয়ের পাতায় হচ্ছে যেটা পড়ছিলাম, সেটা চোখের সামনে ধরা দিল এবং অনুভূতিটা দারুণ। তো কিন্তু গিয়ে মন ভরেনি, মন ভরে এখন অবশ্য যারা কেওক্রাডং যায় তারা বুঝতে পারবে না, এখন নাকি গাড়ি চলে যায়। হ্যাঁ অনেকটা, হ্যাঁ এখন অলমোস্ট বগালেক পর্যন্ত তো যাই, আমাদের তো পুরো ট্রেক করতে হয়েছে। তখন বগালেক যাওয়া একটা ইটসেলফ একটা এক্সপিডিশন, একটা ঝিরিপথ ছিল। হ্যাঁ এক্স্যাক্টলি, একটা এক্সপিডিশন ছিল বলা যায়। তো এরপরে ওইবার গিয়ে মন ভরলো না, কারণ হচ্ছে একজন গাইড ঠিক করলাম আমরা রুমা বাজার থেকে, তার পিছু পিছু হাঁটতে হাঁটতে গেলাম। তো মনটা ভরেনি, কারণ হচ্ছে আমি যেভাবে ভ্রমণ করতে চাচ্ছিলাম সে মানে এটা সেই ওয়ে না আর কি। তো পরে আমি জানতে পারলাম ইন্ডিপেন্ডেন্ট ব্যাকপ্যাকিং বা স্বনির্ভরভাবে হচ্ছে কিভাবে পাহাড়ে ট্র্যাক করা যায়। তো সব কিছুই হচ্ছে নিজে ক্যারি করা, তাঁবু থেকে শুরু করে খাবার দাবার, এবং পথ প্রদর্শনের জন্য হচ্ছে গাইডের উপর নির্ভর করার চেয়ে আমি একটা জিপিএস ডিভাইস কিনলাম। তো ওটা হচ্ছে আমার এবার পথ প্রদর্শনের কাজ শুরু করলাম, এবং এবার হচ্ছে আমি আসলে মানে পাহাড়ে এক্সপ্লোরেশনের আসল মজাটা পেতে শুরু করলাম। তো ওটাই শুরু, এভাবে ধীরে ধীরে আমার দেশের পাহাড়ে আমি 2014 পর্যন্ত বেশ এক্সটেন্সিভলি আমি বলবো ট্র্যাক করেছি। এরপরে 14 সালে আমার মনে হলো যে না, আমার বাকি যারা ট্রেকমেট ওরা সবসময় বলে যে আরে তুই তো ভালো হাঁটিস, এবার নেক্সট লেভেলে নিয়ে যাওয়া উচিত। তখন আমি 2014-তে প্রথমবার নেপালের ল্যাংটাং গোসাইকুন যে রেঞ্জটা আছে, ওখানটাই আমি ল্যাংটাং গোসাইকুন এই 2টা ট্র্যাকও করেছি, আর 3টা ট্রেকিং পিক, মানে যেগুলো হাই অল্টিটিউড, হ্যাঁ হাই অল্টিটিউড ট্রেকিং পিক, 3টা ট্রেকিং পিকও চড়ার সুযোগ হয়েছে। ট্রেকিং পিক বলতে আসলে যেটা আমি যদি একটু সহজ করে দর্শকদের জন্য বলি, যেটাতে আসলে আরোহণ করার জন্য পর্বতারোহণের সরঞ্জামের দরকার নেই, নর্মাল ট্রেকিং শু আর হাঁটতে পারার দক্ষতা থাকলেই মোটামুটি আরোহণ করা যায়। তো এরকম 3টা ট্রেকিং পিকে আরোহণ করলাম, এবং এর মধ্যে হাইয়েস্টটা ছিল 5145 মিটার, সুরিয়া পিক বলা হয়। তো এইটা আরও অনেক বেশি কনফিডেন্সটা বুস্ট করলো, কারণ এর আগ পর্যন্ত আমি জানতাম আমি দেশের পাহাড়ে ভালো হাঁটি, কিন্তু হাই অল্টিটিউড আমি আসলে কীরকম বা আমার শরীর কীরকম সাপোর্ট করে সেটা আমার জানা ছিল না। তো এবার গিয়ে এবার এই কনফিডেন্সটুকু বলা হয় না, আমি তো হাই অল্টিটিউডও ভালো করতে পারবো। এবার একটু ধীরে ধীরে নিজেকে প্রিপেয়ার করা, প্রত্যেক বছরের পরে পাহাড়ে যেতে থাকলাম। আর ইন দ্য মিন টাইম আমি নানান ট্রেনিংগুলা নিতে শুরু করলাম, যেমন আমি বেসিক মাউন্টেনিং কোর্স করেছি, হ্যাঁ নেহেরু ইনস্টিটিউট অফ মাউন্টেনিয়ারিং থেকে, নানান রক ক্লাইম্বিং কোর্স করেছি, এবং সেগুলোতে আমি আমাদের পাশের দেশ ভারতের পশ্চিমবঙ্গে হচ্ছে ক্রিসমাসের সময়টাই, বড়দিনের ওই ছুটিটাকে কেন্দ্র করে 4 দিনের রক ক্লাইম্বিং কোর্স হয়, ওগুলাতে যেতে শুরু করলাম। প্রথম 1-2 বার হচ্ছে আমি নিজে স্টুডেন্ট হিসেবে গিয়েছি, এরপর থেকে আমি ইনস্ট্রাক্টর হিসেবে সেসবে যেতে শুরু করলাম। এবার ধীরে ধীরে হচ্ছে এবার এগোতে থেকে 2020-এ এসে একটা ছন্দপতন হলো, যেটা আমরা জানি মহামারীর জন্য সেই ছন্দপতন। এরপরে আবার 22 থেকে আবার ফুল সুইংয়ে বলবো শুরু করলাম, আমাদ আবলাম দিয়ে শুরু, তারপর আবার পরের বছর আমাদ আবলাম তো আপনিই ফার্স্ট বাংলাদেশে করলেন।
এর পরের বছর চুলো ইস্ট ফারিস্ট, পরে এবার আমাদের আপনার প্রসঙ্গ যেহেতু আসলো, মানে এইবার এভারেস্ট বেস ক্যাম্পে যাওয়ার পথে এই পর্বতটাই সবচেয়ে বেশি চোখে পড়ে, মানে অনেক বেশি মাইটি মনে হয়। এভারেস্ট তো অনেক দূরে ছোট একটা পিক, একদম একদম। এটা খুব ক্রিটিক্যাল একটা পিক, মানে কতটা টাফ ছিল উঠাটা, একটু অভিজ্ঞতাটা জানতে চাচ্ছিলাম, কারণ আমার দেখার পর মনে হলো আচ্ছা কবে ওখানে উঠবো। মানে যদিও এটাকে বলা হয় এভারেস্ট বেস ক্যাম্প ট্র্যাক, কিন্তু আপনি এভারেস্ট দেখবেন আসলে খুব অল্প সময়ের জন্য, যেটা আপনারা নিজেরাও আসলে আমরা তো একদম শেষের দিন যে দেখলাম ওয়েদার ভালো থাকার পরে। একদম। তো কিন্তু যে পর্বতটা আপনি আসলে চোখ মেললে দিগন্তে দেখতে পাবেন, এবং পৃথিবীর অন্যতম সুন্দর পর্বত বলা হয় আমাদাবলামকে, তো এটার একটা আলাদা মানে আকর্ষণ আছে। তো ওই আমাদাবলাম আমার আরোহণ করার সুযোগ হলো আসলে 2022 সালের অক্টোবরে। এর আগে 2020-21 আমি আসলে কোনো পর্বতারোহণ অভিযানে যেতে পারিনি কোভিডের কারণে। হ্যাঁ, এবং 22-এ আমি প্ল্যান করছিলাম ভারতের কাশ্মীরের দিকটা, কাশ্মীরের জম্মু অ্যান্ড কাশ্মীরেই পড়েছে, কিন্তু যেতে হয় কার্গিল হয়ে, ওদিকটা যেহেতু একদম লাইন অফ কন্ট্রোল বা ওটা খুব কাছে। ওখানে একটা মাউন্টেন আছে, মাউন্ট নুন বলা হয়, 7136 মিটার। তো সেটাই যাওয়ার প্ল্যান করছিলাম। তো নানান ব্যুরোক্রেটিক ঝামেলায় আমি মাউন্টেনিয়ারিং ভিসাও পেয়েছি ইন্ডিয়ান এমবেসিতে, কিন্তু সেটা তখন আসলে আমার যে টাইম ফ্রেম ছিল সেটা এক্সিড করে গেছে। তো এটা আমি খুবই হতাশ ছিলাম যে এরকম একটা অভিযানের জন্য আমি অনেকদিন ধরে প্রিপারেশন নিচ্ছিলাম, যাওয়া হলো না। তো তখনই আমার প্রথম মাথায় আসে যে না, ওয়াই নট আমাদাবলাম, এটা কেন ট্রাই করি না। তো যেহেতু আমার ওই সময় আমি খুব ভালো প্রিপারেশন নিচ্ছিলাম, এবার সেটা আর অল্প কিছুদিন হাতে সময় ছিল, সেটা আরেকটু এক্সটেন্সিভ করলাম। ওই সময় আমি একটা ফুল টাইম চাকরি করছিলাম, এর ফাঁকে কোথায় করছিলেন? আমি তখন ICDDRB-তে চাকরি করতাম। আমি তখন সিলেট ডিভিশনাল অফিসে সেখানে চাকরি করতাম। তো সময় বের করা টাফ ছিল, কিন্তু আমি তারপরে ওই প্রস্তুতির পেছনে হচ্ছে ফুল সুইংয়ে কাজ করতে শুরু করলাম। আর আমাদাবলাম নিয়ে আমি নিজেও একটু শঙ্কিত ছিলাম, কারণ শঙ্কিত বলবো না, মানে আমাদাবলামে আগে কখনো বাংলাদেশ থেকে আরোহণ না হলেও অ্যাটেম্প্ট হয়েছে। মুহিত ভাই আগে দুবার অ্যাটেম্প্ট নিয়েছেন এই পর্বত। তো মুহিত ভাই আমাদের দেশের একদম বলবো হচ্ছে সবচেয়ে অভিজ্ঞতম পর্বতারোহী। তো ওটা নিয়ে একটু কনসার্ন ছিলাম। তারপর আচ্ছা ঠিক আছে, দেখা যাক, আমি আমার বেস্টটা দিব। তো ফাইনালি আমি 2022 সালে অক্টোবরে যাত্রা শুরু করি, এবং ওই সময় খুবই ওয়েদার খারাপ ছিল ওই বছর। আমি ওইটাই ভাবছিলাম যে মানে এপ্রিল মে হলে বুঝতাম। হ্যাঁ, না, অক্টোবর আরেকটা সিজন, কিন্তু এখন একটা মুশকিল যেটা লাস্ট কয়েক বছর ধরে গ্লোবাল ওয়ার্মিং এর কারণে আসলে আমি বলবো এখন আমাদের মনসুনগুলো অনেক লং। বা এখন যদি আমি বাংলাদেশেও বলি, আসলে আমাদের রেইনি সিজনে অত বৃষ্টি নাই, কিন্তু আমাদের বৃষ্টি হয় দেখা যায় সেপ্টেম্বর অক্টোবরে, এরকম সময় কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে। নেপালেও কিন্তু সেম জিনিস। তো ওই সময় আমি অক্টোবরে গিয়েছিলাম, অক্টোবরের 9-10 তারিখের দিকে। ওই সময় ওয়েদার প্রচণ্ড খারাপ ছিল। তো আমরা জানি, আপনারা সবাই যারা ইবিসির দিকটায় যায়, সবাই লুকলা হয়ে, এটাই গেটওয়ে। আমি কিন্তু লুকলা হয়ে ফ্লাই করতে পারিনি ওই সময়, 3-4 দিন টানা ওয়েদার খারাপ, ওইদিকে আমি যেতেই পারিনি। হ্যাঁ, এক্স্যাক্টলি। পরে আমি বাই রোডে, যেটা ওল্ড ইবিসি ট্র্যাক, সেটা দিয়ে আমি ফাপলু, স্যালারি ফাপলু, তারপর খারিখোলা হয়ে ওখান থেকে আমি হাঁটা শুরু করলাম। আমাকে বলা হচ্ছিল যে তুমি কি আরো কয়েকদিন ওয়েট করবা যে লুকলার ফ্লাইটের জন্য, নাকি তুমি এগোবা। আমি পরে ভাবলাম যে আমি একটু এগোলে আমি অ্যাক্লামাটাইজেশনটা আমার একটু ভালো হবে। এর চেয়ে আমি ভাবলাম যে না, আমি বাই রোডেই যাই। পরে গিয়ে ওই সময়টুকু আমি আবার ওই সময় নিয়ে একটু কনফিউজডও ছিলাম যে আসলে ওয়েদারটা কতদিনে ভালো হবে। টিমে কতজন ছিল আপনাদের? আমার টিমে ওই সময় 15 জন ছিল। এটা একটা ইন্টারন্যাশনাল, বড় একটা ইন্টারন্যাশনাল টিম ছিল। তো ওই একটা লার্জ চাঙ্ক বলবো, এখানে বেশিরভাগ মেম্বারই ছিলেন বেসিক্যালি ক্রোয়েশিয়া আর সার্বিয়ান। আমি টিম লিডার ছিলাম লাকিলি ওই দলের, এবং আমি হচ্ছে প্রথম সামিট করি আমার টিমের পক্ষ থেকে, ওই যে 15 জনের টিম ছিল। তো আমাদাবলাম সম্পর্কে একটু সংক্ষেপে বললে, এটাকে বলা হয় যে হিমালয়ের সবচেয়ে সুন্দর পর্বত, এবং পৃথিবীর সবচেয়ে সুন্দর পর্বতগুলোর ছোট্ট একটা তালিকা করলেও ডেফিনেটলি আমাদাবলাম থাকবে। এভারেস্ট যদিও উচ্চতম পর্বত, আমার ধারণা এভারেস্ট যদি পৃথিবীর সর্বোচ্চ মানে সবচেয়ে সুন্দর পর্বতগুলোর তালিকা করা হয় 100তেও থাকবে না আমার ধারণা এটা, কিন্তু আমাদাবলাম একদম উপরের দিকে থাকবে। এটা শুধু যে সুন্দর পর্বত সেটা না, এর সাথে খুবই ভয়ঙ্কর একটা পর্বত। তো এবং কেন ভয়ঙ্কর, হাইট তো আসলে অনেক বেশি না, 22,350 ফিট, 6,812 মিটার। হ্যাঁ, 6,812 মিটার বা 22,350 ফিটের মতো। কিন্তু এটা ক্লাইম্ব করতে যে স্কিলগুলো লাগে, যেমন এভারেস্টে প্রচুর পরিমাণে আইস ক্লাইম্বিং আর স্নো ক্লাইম্বিং, এটাই মূলত লাগে। কিন্তু আমাদাবলাম এমন একটা পিক, এটাতে হচ্ছে রক ক্লাইম্বিং স্কিলসও লাগে। তো এই সবগুলোর মিশেল,
মানে কি আপনার তখন ট্রেকিং বুটও লাগবে? হ্যাঁ, ট্রেকিং মানে পাথরে আরোহণের না, মাউন্টেনিয়ারিং বুটই পরবেন, কিন্তু পাথরে আরোহণের ওই স্কিলটা লাগে। মাঝপথে যে অবস্টেকলগুলো পড়ে, অনেকগুলো রক এক্সপোজড রক আছে, এবং আমাদাবলামের চূড়া যেহেতু দূর থেকে দেখলে এটাকে আসলে সমীহ করার মতোই, প্যাংগোচে বা ওখান থেকে দিলে হ্যাঁ একদমই খাড়া একটা মাউন্টেন, 80 to 90 ডিগ্রি এরকম হয়। তো ওইটা দেখলে আসলেই দূর থেকে দেখে মনে হয় যে এটা খুবই কঠিন মাউন্টেন। ইনফ্যাক্ট স্যার এডমন্ড হিলারিকে আমরা সবাই চিনি, ফার্স্ট এভারেস্ট ক্লাইম্বার উইথ তেনজিং নোরগে শেরপা। স্যার এডমন্ড হিলারি হচ্ছে উনি তো ট্র্যাকের সময় অসংখ্যবার এটাকে দেখেছেন, ইভেন এভারেস্টের চূড়া থেকেও দেখেছেন, এবং তখনও উনি বলেছেন যে আমাদাবলাম ইজ আনক্লাইম্বেবল, এটা ক্লাইম্ব করা যাবে না। কিন্তু মজার ব্যাপার হচ্ছে 1961-এ আমাদাবলাম যখন ফার্স্ট ক্লাইম্ব হয়, এভারেস্ট ক্লাইম্বের 8 বছর পরে, হিলারি ওয়াজ দ্য টিম লিডার, কিন্তু উনি ক্লাইম্ব করেননি। তো আমারও প্রথম প্যাংবোচে থেকে যখন আমি একদম কাছ থেকে ফিচার্সগুলো দেখছিলাম, আমার মনে হচ্ছিল আরে মানে দিস ইজ নট ক্লাইম্বেবল, আমার মনে হচ্ছিল। পরে আসলে ধীরে ধীরে যখন আমি পর্বতের দিকে এগোতে থাকলাম, তখন মনে হচ্ছে না আচ্ছা দেয়ার ইজ এ রুট আই ক্যান ক্লাইম্ব, কিংবা আরও লোকজন এটা ক্লাইম্ব করতে পারে। তো ওই যে মূল যদি ডিফিকাল্টিসের ব্যাপারগুলো বলি, নাম্বার 1 হলো এটার স্লোপটা এরকম খুবই স্লপি, এটা 80 to 90 ডিগ্রি বা কিছু ক্ষেত্রে 70 to 90 ডিগ্রি এর মধ্যে ভ্যারি করে। আর ওই যে রক ক্লাইম্বিং, এত হাইটে রক ক্লাইম্বিং করা বা রক ক্লাইম্বিংয়ের স্কিলসগুলা ওই জায়গায় হচ্ছে অ্যাপ্লাই করা, এটা খুবই টাফ। সাধারণত যারা মানে ধরেন এভারেস্টে যাওয়ার আগে সবার 1-2টা 8000-এর মতন পিক সামিট করা হয়ে যায়, আপনি তো কোনোটা করেন না? আমি করি। এই সাহসটা করলেন কিভাবে, তাও শুধু এভারেস্ট না প্লাস লোৎসে? আচ্ছা, এইটুকু বিশ্বাস আমার ছিল, যেহেতু প্রিপারেশনটা আমি অনেকদিন ধরে নিচ্ছিলাম। এইটাকে আমি বলবো অনেক বেশি বুস্ট করেছে আমাদাবলামের ক্লাইম্বটা। ডেফিনেটলি আমাদাবলামের ক্লাইম্বটা আমাকে অনেক বেশি বুস্ট করেছে। সাধারণত আমাদাবলাম ক্লাইম্ব করে লোকে এভারেস্টের পরে বা এরকম। সাধারণত ওই এভারেস্ট ট্রাই করার আগে 1-2টা মানে 8000 সাধারণত পর্বতারোহীরা ট্রাই করে ফেলেন, মানে তার আগে সামিট করে ফেলেন। আপনি তাছাড়াই এভারেস্ট গেলেন, সাথে হচ্ছে প্লাস লোৎসে, মানে ওই সাহসটা কিভাবে এসেছিল? সেটা অনেকাংশেই আমাদাবলাম থেকে প্রাপ্ত কনফিডেন্স বলবো। আমাদাবলামের মতো এরকম একটা টেকনিক্যাল চূড়া ক্লাইম্ব করার পরে আমি বলবো মোরালি আমি অনেক বুস্ট আপ হই। এবং মানে 22-এ কি তখন ঠিক করলেন যে এভারেস্ট আমি 24-এ যাব, ট্রাই করব? হ্যাঁ, তখন তো প্ল্যান ছিল 23-এ ট্রাই করব, ক্লাইম্ব করে আসার পরে। হ্যাঁ, তখন মনে হচ্ছিল যে 23-এ আমার দ্বারা সম্ভব। তো পরে 23-এ আসলে ফান্ডিং বা এগুলার ইস্যুস ছিল, পরে আসলে সে বছর আর হয়নি। লোৎসেটা কখন প্ল্যানে অ্যাড করলেন? আর আমি হচ্ছে একটু আমি যে কোনো গোল ঠিক করার সময় একটু ভাবি আর কি, অলওয়েজ এ লিটল হায়ার। আগের যে চ্যালেঞ্জটা ছিল সেটা হচ্ছে আরেকটু টাফ যাতে হয়। তো এভারেস্ট আমাদের দেশ থেকে আগেও ক্লাইম্ব হয়েছে বেশ কবার, 5 বার ক্লাইম্ব হয়েছে। তো আমি চাইছিলাম যে আরেকটু জিনিসটাকে আরেকটু চ্যালেঞ্জিং কিভাবে করা যায়। তো তখনই আমার ফার্স্ট মাথায় আসে যে না, আরেকটা 8000 মিটার যেটা এভারেস্টের দিক থেকেই ক্লাইম্ব করা যাবে। তখন লোৎসের ব্যাপারটা ফার্স্ট মাথায় আসলো যে এই মাকালিও তাহলে অ্যাড করে ফেলতেন, কিছুই তো ছিল। মাকালিও এত কাছে না, নিশ্চয়ই যদি কাছাকাছি পিক হলে মানে সহজ হতো, যদিও খুব একটা দূরও না। তো মানে এভারেস্টে যখন উঠলেন আর কি, আপনার সাথে তো 14ই মে দেখা হলো, মানে ওই রাতে আপনি সামিট পুশ করলেন, এবং ওই দিনই বোধহয় আমরা ওয়েদারটা একটু ভালো পেলাম। তার আগ পর্যন্ত বেশ অনেকটা দিন ওয়েদার খারাপ ছিল। এখন তো এভারেস্টে মানে অনেক লোকজন যায়, মাঝে মধ্যে ওই নিমসদার একটা ছবি দেখছিলাম ভাইরাল হলো, অসংখ্য মানুষ। উঠার পরের অনুভূতিটা কি ছিল? উঠার পরে অনুভূতি একটা সেন্স অফ অ্যাকমপ্লিশমেন্ট, এটা কাজ করে সব সময়, যে একটা জিনিস আপনি অনেক দিন ধরে চাচ্ছেন, সেটা ফাইনালি ধরা দিল। এখন যদি বলেন সেটা অনেকটু কমে গেছে। এটা যে কোনো কিছু চাওয়ার তীব্রতাটা আসলে পেয়ে গেলে ভিউটা তো মানে ট্রিমেন্ডাস ভিউ। আমি যেহেতু নেপালের দিক থেকে ক্লাইম্ব করেছি, আমি খুব আগ্রহ নিয়ে তিব্বতের দিকটা দেখছিলাম, কারণ নেপালের দিক থেকে তো আমি ক্লাইম্ব করতে করতে দেখেছি, এবং তিব্বত নিয়ে আমার খুব একটু আগ্রহের জায়গা আছে, এবং এই জন্য তিব্বতের দিকটা, এবং সেটা যদি বলি দেখতে কেমন, যে একদম দিগন্ত পর্যন্ত, যে আমার মনে হচ্ছে যেখানে আকাশ শেষে মিশে গেছে, ওই জায়গা পর্যন্ত হচ্ছে ঢেউ খেলানো বলবো বাদামি পাহাড়ের সারি, বাদামি পাহাড়, আর উপরে হচ্ছে স্নো প্যাচ বা আইস প্যাচ, এরকম মাউন্টেন দিগন্ত জোড়া, এটা দেখা যাচ্ছিল। আর চারপাশ তো আসলে দেখতে মানে ভয়ঙ্কর রকমের সুন্দর বলবো। যখন নিচে নামলেন, মানে এর মধ্যে আমরা আপনাকে ট্রেস করতে পারছিলাম না, আমরা তখন কাঠমান্ডুতে চলে এসেছিলাম,
বেশ অনেকটা সময় ট্রেস করতে পারা যাচ্ছিল না আপনাকে। আপনার বোধহয় ঝড়ের মধ্যেও কিছুটা পড়েছিলেন, Exactly. কি হয়েছিল? সেটা এভারেস্ট থেকে নামার সময় একটা ব্লিজার্ডে পড়ি, তুষার ঝড়ে। এবং সেটা হলো এভারেস্টে ব্যালকনি বলে একটা জায়গা আছে, ব্যালকনির খানিকটা উপরে হঠাৎ করে একদম অল অফ এ সাডেন, ওয়েদার এতক্ষণ পর্যন্ত খুব ভালো ছিল, হঠাৎ করেই তুষারপাত শুরু হলো খুব জোরে সোরে, এবং সাথে ভয়ঙ্কর হচ্ছে হাড় কনকনে বাতাস। তো এরকম হয়, ব্লিজার্ড আসতে কিরকম ছিল তখন? আমি পুরোপুরি হয়তো এক্স্যাক্টলি বলতে পারবো না। আমি এমনিতে পুরো অভিযানের লোয়েস্ট টেম্পারেচার পেয়েছি -45°C, কিন্তু ওই স্পেসিফিক সময় আমি আসলে ঠিকঠাক বলতে পারবো না। ওই সময় আমার মানে টেম্পারেচার দেখার সুযোগ হয়নি। তো আমি জানি এগুলো পর্বতের ফিচার, এরকম ব্যাপার স্যাপার থাকতেই পারে, ব্লিজার্ড হতেই পারে, কিন্তু যখন সেটা আধা ঘন্টা 1 ঘন্টা বা এরপরে এক্সিড করে যাচ্ছিল, এবং আমরা যেহেতু একটা জায়গায় বসে আছি যে এটা থেমে গেলে নামবো, এবং প্রথমে রোপে হচ্ছে নর্মালি সেফটি লাগিয়ে বসেছিলাম, এরপর পর্বতারোহণে আরেকটা সরঞ্জাম আছে জুমার দিয়ে উপরে ওঠা হয়, আবার ওটাও লাগালাম দড়িতে যাতে আরেকটু সেফটির জন্য, কারণ বাতাসের তীব্রতাটা অনেক বেশি বাড়ছিল। এরপর 1-1.5 ঘন্টা যাওয়ার পরে এবার হচ্ছে আমি আসলে ভয় পেতে শুরু করলাম যে আমি খুবই ভালো গ্লাভস ইউজ করছিলাম, ভালো মোজা জুতা ইউজ করছিলাম, কিন্তু এগুলোরও তো একটা হচ্ছে থ্রেশহোল্ড লেভেল আছে, এরপরে গেলে তো এগুলো হাল ছেড়ে দিবে। তো তখন সবচেয়ে ভয় হচ্ছে আসলে ফ্রস্ট বাইট বা তুষারক্ষত হওয়া নিয়ে, কারণ এগুলার সবচেয়ে বেশি হয় হাত আর পায়ের আঙ্গুলে, যেটা হাড় থেকে সবচেয়ে বেশি দূরে অবস্থিত ওই জায়গাতে। আমি এবার এটা নিয়ে ভয় পেতে শুরু করলাম যে ফ্রস্ট বাইট বা তুষারক্ষত না হয়ে যায়। তো ফাইনালি এটা 2.5 ঘন্টা পরে এটা থামে, এবং থামার পরে এবার নামাটা আরো কঠিন হয়ে গেল, কারণ প্রচুর পরিমাণে স্নো ডিপোজিশন হয়েছিল। তখন কি ক্যাম্প 4 ছিলেন? না, আমি ক্যাম্প 4 এর উপরে, এটা তখন আমি ক্যাম্প 4 তখন নামতেও পারিনি। হ্যাঁ, তখন নামছিলাম আর কি। ওইখানটায় প্রায় 2.5 ঘন্টা আমার সময় নষ্ট হয়, এবং নামার পথটা এবার আরো কঠিন হয়ে গেল, কারণ এই 2-2.5 ঘন্টা এত পরিমাণে স্নো ডিপোজিট হয়েছে যে এবার প্রত্যেকটা পা ফেললেই হচ্ছে মোটামুটি গোড়ালি থেকে হাঁটু ক্ষেত্র বিশেষে হাঁটুর নিচ পর্যন্ত হচ্ছে দেবে যাচ্ছিল। তো ওই অল্টিটিউডে আবার পরের পাটা দেয়া এটা সহজ কাজ না আর কি, এইটার জন্য খানিকটা মুশকিলে পড়ে গিয়েছিলাম। ক্যাম্প 4 এসে এরপর কি একদিন বিশ্রাম নিলেন? হ্যাঁ, যদিও আমার প্ল্যান ছিল হচ্ছে ওই রাতে আমি বা ওই বিকেলেই আমি লোৎসের ক্যাম্প 4 চলে যাবো বা সামিট ক্যাম্পে চলে যাব, কিন্তু এই 2.5 ঘন্টা সময় এই তুষার ঝড়ে পড়ে যাওয়াতে আসলে আমার ওই দিন আর যাওয়া হয়নি। যাওয়ার পরে দেখছিলাম যে চারপাশ হোয়াইট আউট, যে মেঘ এসে ঢেকে দিয়ে গেছে রাস্তা, আসলে ওই অবস্থায় রাস্তা হচ্ছে ঠাউর করে যাওয়া ওইটুকু, এটা একটু রিস্কি, মানে রোপিংও কি আর দেখা যাচ্ছে না? হ্যাঁ, ভালো মতো দেখা, মানে ওখানে 10-15 ফিটের বাইরে হচ্ছে দৃষ্টিসীমা আর যাচ্ছিল না আর কি। তো এটা এই অবস্থায় আসলে মুভ করাটা টাফ। তো পরে ঠিক করলাম যে না, আজকে রাতে হচ্ছে আমরা ক্যাম্প 4-এ রেস্ট করি, এবং পরের দিন হচ্ছে আমরা লোৎসের ক্যাম্প 4-এ। এখানে আবার আরেকটা কনসার্নও ছিল যে আমি যেহেতু অনেকগুলো অক্সিজেন বোতল ছিল না, অক্সিজেন বোতল তো আমার মানে সাপ্লিমেন্টারি অক্সিজেন, হ্যাঁ এক্স্যাক্টলি, ওটা লিমিটেড ছিল। তো এটা নিয়ে একটু কনসার্ন ছিল যে এটা নিয়ে আবার পরে আমি লোৎসের যখন আমি ক্লাইম্ব করতে যাবো তখন না আবার অক্সিজেন বটল কম পড়ে যায়, এটা নিয়ে একটু কনসার্ন ছিল। তো পরে আমি তাঁবুতে ঢোকার পরে আমি দেখছিলাম যে ব্রিথ করতে পারি কিনা নর্মালি অক্সিজেন ছাড়া, পরে দেখলাম যে ব্রিথ করতে পারছি, কোনো অসুবিধা হচ্ছে না। হ্যাঁ, এবং পরে আমি ক্যাম্প 4-এ অক্সিজেন ছাড়াই ঘুমিয়েছি। তো এই জন্য পরে এটা নিয়ে আমার অক্সিজেন বোতল বেঁচে গিয়েছিল, আমার মনে আছে অভিযান শেষে নামার সময় আমার যে অলমোস্ট রিস্ক ফ্যাক্টর তো সেটাই হয় যে অক্সিজেন শেষ হয়ে যায়। হ্যাঁ, এক্স্যাক্টলি এটাই, কিন্তু লাকিলি আমার ওখানটাই লাগেনি। এবং আমি ভাবছিলাম যে এটাও হতে পারে মাঝরাতে আমার হয়তো অক্সিজেন স্বল্পতায় ঘুম ভেঙে যেতে পারে, কিন্তু একদম মোটামুটি এক ঘুমে হচ্ছে আমার রাত কাবার, পরের দিন ঘুম থেকে উঠে আমি লোৎসের ক্যাম্প 4-এ গেলাম। আচ্ছা, আমার লবুচেতে এরকম হয়েছিল, মানে হঠাৎ করে এমন ব্রিদিং প্রবলেম শুরু হয়ে গেছে। এটা বেশিরভাগ ক্ষেত্রে রাতে হয়, এবং দেখবেন মাঝরাতে উঠে হয়তো পরের দিন মনে হয় সকালবেলা আর দেখা লাগবে না মনে হয়। এবার একটু ব্যক্তিগত প্রসঙ্গে চলে আসতে যাচ্ছিলাম যে আপনারা তো 3 ভাই 1 বোন, ছেলেবেলা বড় হয়ে উঠেছেন চট্টগ্রামে, কেমন ছিল ছোটবেলাটা? হ্যাঁ, ছোটবেলা বলবো যে অনেক অনেক বেশি বলবো যে গল্প উপন্যাসের মতো ছিল না, খুবই নর্মাল লাইফ ছিল। আর আমরা পিঠে ভাই বোন ছিলাম। আমার বড় ভাইয়ের সাথে আমার বয়সের ডিফারেন্স 3 বছর, আর আমার বোনের সাথে হচ্ছে 1 বছর 9-10 মাস। তো আমার বোনের সাথে আমার প্রচুর স্মৃতি, বড় ভাইয়ের সাথেও ডেফিনেটলি আছে প্রচুর স্মৃতি। আর এরকম কাছাকাছি বয়সের কেউ থাকলে যেটা হয় আর কি, যে
প্রচুর খুনসুটি লেগে থাকতো। আর ছোটবেলায় হচ্ছে প্রচুর খেলতে পছন্দ করতাম। আচ্ছা। খেলতে পছন্দ করতাম, সেটা ফুটবল ক্রিকেট দুটোই। আমি যে স্কুলে পড়েছি মুসলিম হাই স্কুলে, তো সেখানে আমি ডে শিফটে পড়তাম, 12টা থেকে 4:30 আমার শিফট ছিল। কিন্তু আমি স্কুলে 10টা 10:30টার মধ্যে চলে যেতাম। একটাই লোভ ছিল, আমি স্কুলে আগে গেলে খেলা যাবে। হ্যাঁ, এক্স্যাক্টলি। স্কুলের ভেতরে কম্পাউন্ডেই মাঠ ছিল, আবার চট্টগ্রামে একটা লালদিঘির ময়দান বলে একটা ঐতিহাসিক ময়দান আছে, যেটার বাংলাদেশের পলিটিক্যাল হিস্ট্রিতে এটার একটা বিশাল অংশ আছে। তো ওই লালদিঘি ময়দান বেসিক্যালি হচ্ছে মুসলিম হাই স্কুলের প্লেগ্রাউন্ড। এই দুই জায়গায় হচ্ছে প্রচুর খেলেছি, এই খেলার লোভেই যাওয়া। তবে এই মানে খেলাময় কেটেছে। আর প্রচুর পড়তে পছন্দ করতাম, এইটা সম্ভবত আমার বড় ভাইকে দেখেই আপনি তো এখন লেখালেখিও করেন। হ্যাঁ, ওই সেগুলোর ব্যাকগ্রাউন্ড ডেফিনেটলি আমি ছোটবেলায় আসলে আমার একটা পড়ার পরিবেশ পাওয়ার সুযোগ হয়েছে, এটা আমার বড় ভাই থেকেই আসলে আমি বলবো গ্রো করেছে, যদিও ও নিজে এখন পড়ার সুযোগ পায় না খুব একটা। উনি ব্যারিস্টার না? হ্যাঁ, ব্যারিস্টার। তখন তো নিশ্চয়ই আরো পড়তে হয়, মানে ব্যারিস্টার ডাক্তারদের তো সারা জীবনই নাকি পড়তে হয়। কিন্তু ওর যে প্রফেশন, হ্যাঁ প্রফেশন, হ্যাঁ, ওই এর বাইরে আসলে খুব একটা আসলে মানে পড়ার সুযোগ পায় না। আমরা যেটা টিপিক্যাল আছে, আমি যদি বলি আউট বই, হ্যাঁ টিপিক্যাল আউট বই, বা ও প্রচুর এই মুহূর্তে আসলে নন ফিকশন পড়ে বা একাডেমিক কিছু পড়ে, কিন্তু ফিকশন বা এই টাইপের বই আসলে খুব একটা এই মুহূর্তে পড়ার সুযোগ। আপনার কি পড়ার এখন সময় হয়? হ্যাঁ, আমি এখনো প্রচুর পড়ি। আমার এই অভ্যাস আছে। ইভেন আমি এভারেস্ট বেস ক্যাম্পেও আমার সাথে বেশ কটা বই ছিল। আমি আমার নিজের বইগুলো আমি পেপার ব্যাগ নিয়ে গেছিলাম বেশ কটা, সেটা শেষ হয়ে যাওয়া মোবাইলে পিডিএফ এ পড়ছিলাম, আমার আশেপাশের ক্যাম্প থেকে লোকজনের কাছ থেকে ধার করে বই পড়ছিলাম। আমিও 2-3টা বই নিয়ে গিয়েছিলাম বেস ক্যাম্প পর্যন্ত, তবে পড়া হয় নাই। আপনার যেটা বলছিলাম যে বই পড়ার একটা অভ্যাস, এখনকার জেনারেশনের মধ্যে এই অভ্যাসটা দেখেন নাকি? মানে একটু মনে হয় সবসময় ফোনেই থাকে। হ্যাঁ, এটা একটা ব্যাপার আছেই। এখন এটাকে আমরা আসলে বাদও দিতে পারবো না, এটা আমাদের সবার জীবনের বলবো একটা অংশই হয়ে গেছে, যে মানে ফোন বা এরকম জিনিসগুলা। তো তারপরে আমি বলবো একটা বড় অংশ, কিন্তু প্রচুর বই পড়ার কমিউনিটির লোকজনের সাথে আমার পরিচয় আছে দেখেই হয়তো বলা, এই জন্য একটা বড় অংশ তরুণ প্রজন্মের মধ্যে এরা কিন্তু বই পড়ে, বই নিয়ে আলোচনা করে, ভালো বই নিয়ে ওদের মধ্যে প্রচুর জল্পনা কল্পনা হয়। হ্যাঁ, আগের তুলনায় সেটা অবশ্যই সেটা অনেকাংশেই কমে গেছে। এখন তো সবাই সহজ বিনোদন চায়, যেটা মোবাইলের একটা ক্লিকেই হয়তো সম্ভব। ভিজুয়ালি একটা জিনিস দেখা আর কল্পনা করার যে আনন্দ, বা কল্পনা করার জন্য মস্তিষ্কে যে খাটনি, সেটা হয়তো অনেকে করতে চায় না। কিন্তু হ্যাঁ, তারপরে সংখ্যাটা কমছে অবশ্যই, সেটা স্বীকার করতেই হবে। কিন্তু তারপরে কিছু লোকজন আছে যারা এখনো আসলে এরকম এই যে অক্ষরের জগতে হারাতে চায়, এরকম লোকজন আছে। ডাক্তারি তো নিশ্চয়ই আপনার পড়ার ইচ্ছা ছিল না, শুনলাম বাবাই নাকি চেয়েছিলেন ডাক্তার হতে। এইটা কাইন্ড অফ বলিউডের যে ব্লকবাস্টার মুভি আছে 3 ইডিয়টস, মানে আমার আর আমার বড় ভাই, হ্যাঁ আমার বড় ভাইয়ের ক্ষেত্রে মূলত যে জন্মের আগে থেকেই ঠিক করে নেয়া যে কে কি প্রফেশনে আসবে। হ্যাঁ, এবং আমার বড় ভাই, অন্য ভাই বোনদের ক্ষেত্রে কি এটা করেছে? না, আমরা 3 ভাই 1 বোন। লাকিলি হচ্ছে আমার বোন যেহেতু একমাত্র মেয়ে, ওকে হ্যাঁ, ওর উপর কোনো প্রেশার ছিল না কখনো। আমার বাবা মা বলেছিল যে ও আমার মানে একটাই মেয়ে, ও যেটা পড়তে চাই বা যাই করতে চাই সেটাই যেন সে করে। এবং ও আমাদের মধ্যে সব মানে খুব ভাই বোনদের মধ্যে বেশ ব্রিলিয়ান্ট ছিল। তো সামহাউ ওকে আমি ওই সময় আমি অনেক পারসুয়েট করেছিলাম বলবো যে সায়েন্স নিতে। না, ও বলছিল এত কষ্ট করা যাবে না। ও যদিও পড়াশোনায় খুবই ভালো ছিল, এবং ও আবার আমার বড় ভাইকে দ্বারা খুবই ইন্সপায়ার্ড ছিল। তো আমার বড় ভাই যেহেতু ব্যারিস্টার বা ল প্রফেশনে গিয়েছে, ও ফাইনালি আসলে যেহেতু আমার বড় ভাইকে খুবই পছন্দ করে এবং ওকে দ্বারা অনেক বেশি মোটিভেটেড, তো পরে আসলে ল প্রফেশনে গিয়েছে। এমনিতে মানে ডাক্তার যেমন বাবা তো চিন্তা করতেই পারে ছেলে ডাক্তার হবে, কিন্তু ডাক্তারি তার পাশ করাও সোজা না, চান্স পাওয়াটাও বেশ কঠিন। পড়লেন চিটং মেডিকেলে, এরপরের জার্নিটা কেমন ছিল? হ্যাঁ, জার্নি এটা বলবো এর পরপর চাকরি করার মানে পাশ করার পরপর যেটা আমি চট্টগ্রামের বেশ কিছু বেসরকারি হসপিটাল আছে, ওগুলাতে আমি আসলে কাজ করতে শুরু করলাম। এরপরে একটু ফার্স্ট চাকরি কোথায়? ফার্স্ট চাকরি আমি চট্টগ্রাম মেট্রোপলিটন হসপিটাল, ওখানে আমরা যেটা সহজ ভাষায় খ্যাপ বলি, ডাক্তারি ভাষায়। ওখানে আমার বন্ধুদের আমার এক বন্ধু ছিল গোলাম মারুফ, ও ওখানে হচ্ছে বলবো রেগুলার চাকরি করতো। তো
ও কোনো কারণে আটকে গেলে আমি ওর ডিউটিগুলো করতাম। আমি একটা সময় বেশ ভালো রকম ডিউটি করতাম। এর পরবর্তীতে আমি পেরিফেরি বলি আমরা, একটু উপজেলার দিকে যেসব হসপিটাল, সেখানে যেতে শুরু করলাম এবং সেখানে ডিউটিগুলো হচ্ছে 24 ঘন্টা। এমনি শহরের হাসপাতালগুলোতে যেটা 8 ঘন্টা শিফট হয়, এখানে 24 ঘন্টা। তো রাঙ্গুনি একটা হসপিটাল ছিল, ওখানে আমি দীর্ঘদিন, আমি এমন হতো একবার গেলে 10-15 দিন থাকতাম টানা। তো 10-15 দিন পরে আবার ফিরতাম। তো এরপর এইভাবে এইসব করতে করতেই পরবর্তীতে আমার সুযোগ হলো, ওই সময় রোহিঙ্গা ইনফ্লাক্স হলো আমাদের কক্সবাজারে, তখন এবার তখন আইওএমে কাজ করার সুযোগ হলো। আইওএমে আমি বেশ কিছুদিন চাকরি করেছি, তখন আইওএম কক্সবাজার অফিসে। পরবর্তীতে কোভিড আসার পরে আইওএমের আরেকটা প্রজেক্ট ছিল দেশের সব এয়ারপোর্ট, সিপোর্ট আর ল্যান্ডপোর্টে। তো ওই প্রজেক্টে কাজ করার সুযোগ হলো। পরবর্তী আমি নানান জায়গায় এসএমসিতে কাজ করেছি, আইসিডিডাবিতে কাজ করেছি। আর এই সব টাকা যা জমেছে ওগুলো পর্বতের নিচে খরচ করেছেন? আমার কাজ করার বা চাকরি করার একটাই উদ্দেশ্য, যাতে আমার একটা সাবস্টেন্সিয়াল অ্যামাউন্ট আমি জমাতে পারি। যেহেতু আমি ব্যক্তিগত জীবনেও খুবই মিনিমালিস্টিক, আমি খুব অল্পে লাইফ লিড করতে পারি এবং খুব অল্পে তুষ্ট, এটাও বলবো। আমার কিন্তু পাহাড়ে চড়ার জুতাটা দামি হতে হবে একদম, বা পাহাড়ে চড়ার জন্য বা অ্যাডভেঞ্চার করার জন্য যা যা লাগে সেটা যাতে আমি আমার চাকরি করার আসলে মূল উদ্দেশ্যই এটা। পারিবারিক বা আমার পরিবার বেশ বলবো যে সলভেন্ট, আমাকে যে অনেক বেশি হয়তো সাপোর্ট দিতে হচ্ছে এটাও না, এই দিক দিয়েও আমি অনেক লাকি। সেটা আমার ভাই বোনের জন্য, আমার বড় ভাই বা বোন, ওরা অনেকটুকু হেল্প করে দেখে হয়তো আমাকে অনেক বেশি এটুকু করতে হয় না। আমার অ্যাডভেঞ্চার বা আমার নানান পর্বতারোহণ, এইগুলোর পেছনে আমি আসলে আমার সেভিংসটুকু ইনভেস্ট করতে পারি। পর্বত আরোহণ মানে আমার এবার বেস ক্যাম্প যেই একটা টাইমে মনে হলো যে এত টাকা খরচ, এবং এত টাকা খরচ করে আমি দিনের পর দিন হাঁটতেছি কেন, এরকম প্রশ্ন মাথায় আসছে। আপনি তো একেবারে সর্বোচ্চ চূড়ায় গেলেন এবং সব মিলিয়ে এটার খরচ তো 50 লাখের কাছাকাছি তো অবশ্যই আপনার খরচ হয়েছে। আপনার মাধ্যমে সর্বপ্রথম বোধহয় বাংলাদেশে ক্রাউড ফান্ডিং এর ধারণাটাও আসলো, মানে কিভাবে তখন সর্বপ্রথম বলবো না, নিশ্চয়ই আরো হয়তো কেউ ছোটখাটো করেছে। কিভাবে তখন এই টাকাগুলি তুললেন, নিজের কি পরিমাণ টাকা খরচ হলো, ধার দেনা কি রকম করলেন, এখনো ধার দেনা শোধ হয়েছে নাকি? আচ্ছা, এই মানে এভারেস্টের ভাবনার থেকে বারবার পিছিয়ে যাওয়ার এটা একটা কারণ যে পরিমাণ টাকা লাগে সেই টাকা দিয়ে আরো অনেক ছোটখাটো পর্বত, অনেকগুলা পর্বত। নেপাল গভর্নমেন্টকে কত দিতে হয়? নেপাল গভর্নমেন্টকে নেপাল সাইড থেকে যখন কেউ ক্লাইম করে দক্ষিণ দিক থেকে, সেটা $11,000, এবং সেটা আগামী বছর থেকে, এবছর আমি এটা ক্লাইম করার আরও একটা কারণ আছে, আগামী বছর থেকে সেটা $15,800 হয়ে যাচ্ছে। কারণ চাইনিজ বা টিবেটের দিক থেকে ক্লাইম করতে গেলে এটা অলরেডি $15,800। তো নেপালও এই জায়গায় ইউনিফর্মিটি রাখার জন্য আগামী বছর থেকে সেটা অলমোস্ট $15,800 হয়েছে। এর বাইরেও ইন্স্যুরেন্স আছে, তারপর এসপিসিসি সাগরমাথা পলিউশন কন্ট্রোল কমিটি, ওদের ফি আছে, আরও নানান ফি আছে। তো সব মিলে আসলে একটা বিশাল অঙ্কের টাকা। তো আমি যে বারবার পিছিয়ে যাচ্ছি, এক্স্যাক্টলি গিয়ার, সবগুলো হাই এন্ড গিয়ার, এবং আমি বারবার পিছিয়ে যাওয়ার কারণ ছিল একটা, যে এই বিপুল পরিমাণ টাকার সংস্থান করাটা আমার জন্য, আমি ওই সময় আমার যে সেভিংস সেটাতে খুব মুশকিল। তো এইবার যখন আসলে আমি ফাইনালি ডিটারমাইন্ড হলাম যে না, দিস ইজ দ্য ইয়ার, এই বছরই যাওয়া উচিত, তো প্রথমে এবার স্পন্সরের কাছে যেতে শুরু করলাম। তো আমাদের দেশে আসলে এটা শুধু আমাদের দেশ বলবো না, এটা সাবকন্টিনেন্ট বা সাউথ ইস্ট এশিয়াতে বলবো যে nobody will count you as a mountaineer unless you have climbed Everest. এটা তো এর আগ পর্যন্ত আমার যত অর্জন বা আমাদাবলাম, এটা হয়তো বোঝানো লোকজনকে মুশকিল যে আমাদাবলামটা কি। এটা হয়তো আপনি ওই ট্র্যাকটা করেছেন, এটার জন্য আপনার ফিলিংসটুকু অন্যরকম, কিন্তু হয়তো একটা নর্মাল মানুষের জন্য সেটা খুবই টাফ, উচ্চতা দিয়ে হিসাব করে। একদমই। তো এইটার প্রথম যখন গেলাম, তো এবার স্বাভাবিকভাবে যেটা হয়, রিফিউজাল আফটার রিফিউজাল। তাও কিছু ক্ষেত্রে আমি কয়েকটা স্পন্সরের সাহায্য পেয়েছি। তারপরে সেটা অপ্রতুল ছিল, আমার যে বিপুল পরিমাণ টাকার দরকার ছিল। তো এরপরে আমি এবার আমার ক্রাউড ফান্ডিংটা শুরু করলাম। ক্রাউড ফান্ডিং মানে একদম যে আসলে আমাকে আমার সামর্থ্যে বিশ্বাস রাখে, সে যাতে আসলে আমার এই অভিযানের একটা অংশ হয়। তো এরপরও বাইরের দেশে কিন্তু এটা অনেক হয়। হ্যাঁ, একদমই। এরপরেও হলো আমার নিজের সেভিংস, এবং ফাইনালি তারপরেও আমার পুরো টাকাটা জোগাড় হয়নি। ফাইনালি এবার আমি কিছু লোন করলাম, লোন করে, এবং আমার খুব কাছের লোকজনদেরকে যে, এবং ওই ফ্লেক্সিবিলিটিটা আছে যে আমি একটু ধীরে ধীরে এটা শোধ করতে পারবো। তো ফাইনালি এই টাকাটুকু আসলে আমার
জোগাড় হলো। আমি যেমন এভারেস্টে ইন্ডিয়ান এক পর্বতারোহীর একটা ইন্টারভিউ পড়ছিলাম, তো সেখানে সে বললো যে আমি এভারেস্ট জয় করে আসার পরে 5 বছর ধরে খালি কাজই করতেছে, আমার লোন ক্লিয়ার হচ্ছে না। এরকম অনেক লোকজন আছে। নতুন যারা মানে বাংলাদেশে ধরেন প্রথম সাকসেসফুল সামিট আমি 10ই ধরে নিলাম, এরপর 13তেই তো সজল খালেদ গেলেন। হ্যাঁ জি, যেটা সাকসেসফুল অবশ্য হয়নি। আমি ওভাবে যদি বলি আসলে ওরা বেস ক্যাম্প টু বেস ক্যাম্প ফেরত আসা, তবে উনি সামিট করেছেন। হ্যাঁ, স্পিরিটটুকু যদি বলি সেটার জন্য তো এটা অবশ্যই আমি পার্সোনালি বিলিভ করি যে অ্যাজ এ স্পোর্টসম্যান হিসেবে এটা সাকসেসফুল। আচ্ছা, এরপর এই যে মাঝখানে প্রায় এক যুগের একটা গ্যাপ হয়ে গেল 11 বছর, বাংলাদেশে মানে মুহিত ভাইরা যাওয়ার পরে কি মানে পর্বতারোহী আর সেভাবে কি আগ্রহী হচ্ছিল না? কেমন দেখেন এখন এইটা আমি একটু একদম সিরিয়াস যারা পর্বতারোহী? আচ্ছা, এইটা একটু বলবো হচ্ছে মুহিত ভাইরা বা মুসা ভাই বা নিশাত আপু বা ওয়াসফি আপু বা সজল ভাই, ওনারা আসলে যখন পর্বতারোহণটা শুরু করেছেন, যদি আমি স্পেসিফিকলি যে সময়টুকু থেকে ওনারা ট্রেনিং শুরু করছেন, ওনাদের ট্রেকিং লাইফ আরও পেছনের গল্প আছে। ট্রেনিংটা শুরু করছেন সবাই 2003, 4, 5 এই সময়টুকু থেকে। তো এই সময়টা ওনারা ট্রেনিং করলেন, বেসিক মাউন্টেনিং কোর্স, অ্যাডভান্স মাউন্টেনিং কোর্স, এগুলো কোর্স করে আসলেন দার্জিলিংয়ের হিমালয়ান মাউন্টেনিং ইনস্টিটিউট অথবা আমি যদি বলি নেহরু ইনস্টিটিউট অফ মাউন্টেনিং, এসব থেকে এসে এরপরে হচ্ছে এবার নানান পর্বতে যেতে শুরু করলেন এবং একটা সময় গিয়ে এরা ব্লুম করতে শুরু করলেন ফ্লাডে। এই কজন মানে একদম লিডিং যারা ওই সময় মাউন্টেনিংটা করছিলেন। এরপরের একটা গ্যাপ ডেফিনেটলি রয়ে গিয়েছে মুহিত ভাইদের পরের সময়টুকু থেকে। ওই রকম হয়তো বলবো আমি একসাথে এতজন মেধাবী পর্বতারোহী হয়তো একসাথে উঠে আসেনি, 2-4 জন ডেফিনেটলি উঠে এসছেন। তো এই জন্য একটা গ্যাপ হয়ে গিয়েছে। এরপরে আবার আমি বলবো আমাদের দেশের ক্ষেত্রে বলি, যদি হিল ট্রেকসে ট্রেকিংটা খুব জনপ্রিয় হলো 2007, 8, 9, 10 ওই সময়ে একটা বড় অংশের হচ্ছে বলবো ট্রেকিংয়ে পায়ে খড়ির সুযোগ হলো আমাদের। 15 পরে বোধহয় আবার একটু কমে গেল ওই যে কিডন্যাপিং এর। হ্যাঁ, আমি তো বলি হচ্ছে 2007-8 থেকে 2015 অক্টোবর পর্যন্ত, এই সময়টুকু থেকে আমাদের দেশে হচ্ছে চট্টগ্রাম হিল ট্রেকসে বান্দরবানের এক্সপ্লোরেশনের স্বর্ণযুগ। ওই সময়টা প্রচুর ইয়াং ছেলেপেলেরা হচ্ছে ট্র্যাক করেছে, ওই সময়টায় প্রচুর এক্সপ্লোর করেছে। তো এরাই একটু তৈরি হতে সময় লাগলো, যেমন আমারও ওই সময়টাই শুরু 2010-এর শেষ দিক থেকে, এদের একটু তৈরি হতে সময় লাগলো। এবার মাঝখানে কোভিড চলে আসলো, এটা হয়তো আরেকটু আগে হতো এই অভিযানগুলাই। যেমন আমি বলবো আমার পরে এরকম এখনই পাইপলাইনে কয়েকজন আছে যারা আসলে সামনের বছরগুলোতে 8000 মিটারে যাবে। যেমন আমাদ আবলামের ক্ষেত্রে বলি, 2022-এ ক্লাইম্ব করলাম আমি, 23-এ কিন্তু আমাদের দেশ থেকে নিশু আপু আর হচ্ছে কাউসার রূপক, হ্যাঁ, ওরা দুজন ক্লাইম্ব করলেন। আরও দুজন গিয়েছে, আরও দুজন অ্যাটেম্প নিয়েছে, শাইলা বিতি আর তমাল অ্যাটেম্প নিয়েছে। এই বছর আমি বলতে পারি আমাদ আবলামে আরও 5 থেকে 6টা অভিযান হবে, 5 থেকে 6 জন। আচ্ছা, মানে কি সেপ্টেম্বর অক্টোবর? হ্যাঁ, এক্স্যাক্টলি, এই অক্টোবরে, সামনের অক্টোবরে। তো মানে হুইচ ইজ ভেরি গুড সাইন, উই আর অন দ্য রাইট ট্র্যাক, এটাই বলা। এবং সামনের বছরগুলোতে ডেফিনেটলি আরও 8000 মিটার পর্বতে আমাদের দেশের পর্বতারোহীরা যাবে। এই সময়টুকুতে বলবো আমি তৈরি হয়েছে, মাঝে কোভিড আসাতে খানিকটা ছেদ পড়েছে, কিন্তু বলবো আমরা রাইট ট্র্যাকে আছি। আপনার নেক্সট টার্গেট কোনটা? নেক্সট টার্গেট আমি বলবো একদমই মানে কাছাকাছি যে প্ল্যান আছে সেটা বলে, আমার পুরো শ্রীলঙ্কা এন্ড টু এন্ড হাঁটার প্ল্যান। মানে শ্রীলঙ্কার এক মাথা থেকে আরেক মাথা, পয়েন্ট প্যাড্রো থেকে পয়েন্ট ডন্ড্রা 600 কিলোমিটার, ওটা পায়ে হেঁটে যাওয়ার ইচ্ছে। আর পর্বতারোহণ নিয়ে বললে এবছরই আমার মানাসলু যাওয়ার প্ল্যান ছিল, হ্যাঁ, এই সেপ্টেম্বরে। তো আমি এই সেপ্টেম্বর অক্টোবরে প্ল্যান করেছিলাম, পরে দেখলাম ফিটনেস নাই। আচ্ছা, আমার মানাসলু ক্লাইম্বের প্ল্যান ছিল, সামহাউ সেটা হচ্ছে আমার বেস ক্যাম্প পর্যন্ত প্ল্যান ছিল। সেটা যেহেতু দেশের এই পরিস্থিতি, এরপরে বন্যা, সব মিলে আসলে হয়ে ওঠেনি। তা আমি প্ল্যান করছি আগামী হয়তো মার্চ এপ্রিলে মাকালু বা অন্য আরেকটা 8000 মিটার পড়বো, এবং ধীরে ধীরে আমি আসলে সবকটা 8000 মিটার। মাকালু কি আপনার এভারেস্ট ওই সাইড দিয়ে উঠতে হয় নাকি? না, ওই সাইড দিয়ে না, কিন্তু মাকালু আসলে এভারেস্ট এবং লোৎসের খুবই নেইবারিং পিক বলবো আর কি, একদম খুবই কাছে। আমি দেখছিলাম ওই যে মাঝে দেখা যায়। হ্যাঁ, মাঝে দেখা যায়, হ্যাঁ। এবং এভারেস্ট যেখানটায় অবস্থিত বেসিক্যালি সাগরমাথা ন্যাশনাল পার্ক, আর ঠিক পাশের যে ন্যাশনাল পার্ক
সেটার নাম মাকালু বরুণ ন্যাশনাল পার্ক। ওই আচ্ছা। বরুণ অরুণ উপত্যকা বলা হয়, ওই মাকালু ওখানটায় অবস্থিত। মাকালু দেখা যাক পরেরবার। একটা সময় ছিল মানে ওয়ার্ল্ডে তো 14,000 মিটারের উপর, সরি 8,000 মিটারের উপর 14টা পর্বত আছে, মানে সেই 14টা পর্বতকে একটা সময় অজেয় মনে করা হতো। সেইটা পর্বতারোহীর নাম তো ভুলে গেলাম, খুব বিখ্যাত যিনি প্রথমবার, জি 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 মেসনার, উনি করলেন। তারপর আমি দেখলাম নেপালের একজন ছিলেন যে নিমস দাই, তিনি আরো দ্রুত করলেন, সেই রেকর্ডও ভেঙে গেছে আবার। একজন ফিমেল আর এটা ভেঙেছেন, ফিমেল আছে। এরকম ইচ্ছা আছে নাকি যে প্রথম বাংলাদেশী হিসেবে 14টা করে ফেলবো? 14টা 8,000 মিটার আমি আসলে যেতে চাই। আমি যে একটু বলছিলাম যে মানে আমার চ্যালেঞ্জগুলো যাতে অলওয়েজ এ লিটল হায়ার হয়, আর একটু চ্যালেঞ্জিং হয়, তো এরকম কিছু করতে ডেফিনেটলি আমি চাই। এখন সেটার জন্য আসলে হয়তো আর একটু সময় লাগবে, এবং যে ফান্ডিং এটাই আসলে খুবই খরচের ব্যাপার। বাংলাদেশে কি ফান্ডিংটা একটা মেজর প্রবলেম হয়ে যায়? অবশ্যই, এটা অবশ্যই বিশাল বিশাল একটা প্রবলেম আমাদের মতো দেশে। কি মনে হয় কর্পোরেটরা আগায় না কেন? এটা হয়তো আমাদের দিক থেকেও যদি আমরা বলি যে আমাদেরও নিশ্চয়ই এখানে ফল্ট আছে, যে আমরা আসলে ওদের কাছে হয়তো ওভাবে প্রেজেন্টও করতে পারছি না যে এটাতে ওদের কি বেনিফিট, মানে এটাও মনে হয়। আর ডেফিনেটলি যদি ওনারা আসলে এগিয়ে আসে তাহলে হয়তো অনেকাংশে আরও অনেক বলবো প্রমিজিং মাউন্টেনিয়ার আছে যাদের দ্বারা আরও দারুণ কিছু করা সম্ভব। এখন যারা অন্যান্য মানে মাউন্টেনিয়ার যারা রয়েছেন তারা কি ওই সবাই এরকম ঘরের খেয়ে বনের মোষ তাড়াতে হচ্ছে? বেশিরভাগ ক্ষেত্রে এটা শুনতে খারাপ লাগলেও এটাই সত্য। বাইরের দেশে যেটা হয় যে এরকম প্রমিজিং মাউন্টেনিয়ার থাকলে বড় ব্র্যান্ডগুলা বা ইভেন আউটডোর যারা হচ্ছে ইকুইপমেন্ট বা গিয়ার বা ক্লদিং যারা বানায়, ওরা এদেরকে স্পন্সর করে একটা লম্বা সময় দিয়ে। যেমন নর্থ ফেসের হচ্ছে একটা অ্যাথলেট টিম আছে, ওরা নর্থ ফেসকে রিপ্রেজেন্ট করে, নানান জায়গায় ক্লাইম্ব করে এবং নর্থ ফেসকে রিপ্রেজেন্ট করে। রেড বুলের টিম আছে। তো আমাদের দেশে যদি অদূর ভবিষ্যতে এমন কিছু হয় যেরকম, সেটা হতে পারে একটা এনার্জি ড্রিঙ্ক বেসড বা ক্লদিংয়ের কোনো একটা বলবো চেইন, এরকম হলে তাহলে হয়তো আমাদের জন্য সামনের পথ চলা একটু সহজ হবে। আপনি পরিবেশ নিয়েও চিন্তা করেন, আমি দেখলাম 2019 সালেই তো 64 জেলা হাঁটলেন পরিবেশ রক্ষার দাবি নিয়ে। আবার দেখলাম সাইকেল চালায় কাশ্মীর থেকে কন্যাকুমারী চলে গেলেন। মানে এত হাঁটাহাঁটি, সাইক্লিং, এগুলোর ব্যাপারে এত আগ্রহ কেন? আমার আসলে মানে শুধু পর্বতারোহণ না, আমার আসলে মানে সাধারণত অন্যান্য পর্বতারোহীদেরকে আমি এটা দেখিনি এই অভ্যাসের দিকে। আমার হচ্ছে একটু অ্যাডভেঞ্চার নিয়েই আগ্রহ, অনেক বেশি আগ্রহ আছে। অ্যাডভেঞ্চারের সব ফর্মই আমি একটু আসলে একটু হলেও এক্সপিরিয়েন্স করতে চাই। হয়তো সব এই জীবনে হবে না, কিন্তু আমি যদ্দূর আমার শরীরে বা সামর্থ্যে শক্তিতে কুলায় আমি ডেফিনেটলি করতে চাই, এবং এই জিনিসগুলো আমি পছন্দ করি। যেমন লম্বা হাঁটা আমি পছন্দ করি, লম্বা দূরত্বে হাঁটা, লম্বা দূরত্বে সাইকেল চালানো, এগুলো আমি খুব পছন্দ। আমার ওয়াটার স্পোর্টস খুব পছন্দ, কায়াকিং করতে খুব পছন্দ করি। তো আমার যেহেতু বলবো হচ্ছে আমার দেশে প্রচুর ওয়াটার বডি, প্রচুর নদী নালা, হাওর বাওর প্রচুর কিছু আছে। তো ওয়াটার বডি বেসড অ্যাডভেঞ্চার আমাদের দেশে খুবই কম। মানে এটা শুনতে খারাপ লাগলেও এটাই আসলে সত্যি। লোকে বলে আমরা কেন আসলে অলিম্পিকে ভালো করছি না। তো অলিম্পিকে হয়তো এখন জাতিগতভাবেই তো আমরা একটু খানিকটা দুর্বল, এটা জেনেটিক্যালি। হ্যাঁ, কিন্তু আমরা যদি এরকম শক্তিমত্তার স্পোর্টসে না গিয়ে যদি যে জিনিসটা আমার জন্য সহজ, আমার দেশে অনেক ওয়াটার বডি আছে। এখন ওয়াটার বেসড প্রচুর তো আসলে স্পোর্টস আছে, অলিম্পিকে তো স্পোর্টসের অভাব নেই ওয়াটার বেসড। ওদিকেও যদি আসলে আমরা একটু ফোকাস দেই তাহলে মনে হয় মানে আমরা যে অলিম্পিকে আমরা প্রত্যেকবার হাহুতাশ করি যে অলিম্পিকে আমরা কিছু করতে পারি না বা এই ধরনের স্পোর্টসে, তাহলে মানে কিছুটা হলেও এগোতে পারবো, ইমপ্রুভ করবে। এক ধরনের অভিযোগ আছে যে বাংলাদেশে পাহাড়িদের মধ্যে নাকি রেশারেশি আছে, এই অভিযোগটা কতটুকু সত্যি? হ্যাঁ, কিছু ক্ষেত্রে যে সেটা নাই সেটা বলবো না, হয়তো প্রথম দিকে মানে যাদের হাত ধরে শুরু হয়েছে ওই সময় হয়তো খানিকটা হলেও এটা ছিল, কিন্তু এখন আমি দেখতে পাই আর কি আসলে হ্যাঁ খুবই সুন্দর সৌহার্দ্যপূর্ণ একটা সম্পর্ক ক্লাবগুলোর মধ্যে। আমি বলবো যোগাযোগ অনেক বেড়েছে, ইন্টিমেসি বেড়েছে। সেটা যদি আমি বলি, আমি লাকিলি আমি ফিরেছি এভারেস্ট এবং লোৎসে থেকে মে মাসের 28 তারিখে। মে মাসের 30 বা 31 তারিখে খুব সম্ভবত ঢাকায় নেপাল এমবেসির একটা প্রোগ্রাম ছিল, আমি গিয়েছিলাম সেখানে। হ্যাঁ, এবং ওই দিন যদি আপনি দেখেন বা ওই দিনের সিনারিওটা একটু যদি আমরা আসলে একটু চিন্তাও করি, তাহলে কেউ আসলে দেখে বলতে পারবে না যে বাংলাদেশের পাহাড় প্রেমীদের মধ্যে কোনো রেশারেশি বা দ্বন্দ্ব আছে। এখনের সিনারিওটা আসলেই অনেক বেশি চেঞ্জড, এবং ওই যে ক্লাবগুলোর নিজেদের মধ্যে আসলে বলবো ইন্টার রিলেশনটা অনেকটুকু বেড়েছে।
আপনি এভারেস্ট থেকে আসার পরে একদল শুরু করলো আপনি চুল দাড়ি কাটছেন না কেন, সেটা নিয়ে প্রশ্ন। একদল শুরু করলো ভাই আপনি বিয়ে করবেন কবে। আপনি যেই দিন আপনার এভারেস্ট রিচ করার মানে সামিটের খবর পেলাম আমরা, আপনার মার একটা ইন্টারভিউ নেওয়া হয়েছিল। তা আপনার মার যেটা আমি সারমর্মটা বুঝলাম যে উনি খুশি, কিন্তু তার কথা হচ্ছে যে পাঠাইলাম ছেলেরা ডাক্তার বানাতে, সে পাহাড়ে চড়ে বসে আছে। তো বাসায় এইসব নিয়ে সমস্যা হয় নাকি, বা বিয়ে টিয়ে করার ইচ্ছা আছে নাকি? না, এই মুহূর্তে হচ্ছে বাবা মা এটা আমি জানি না, মার ধারণা ধরে নিয়েছে মানে এভারেস্ট ইজ দ্য আলটিমেট গোল আমার জন্য, মানে হুইচ ইজ নট, এটা অবশ্য একদমই সত্যি না। আরও অনেক কিছু, যেহেতু আমি অনেক অ্যাডভেঞ্চার পছন্দ করি, তো আমার অনেক অ্যাডভেঞ্চার করার ইচ্ছা আছে অ্যাপার্ট ফ্রম মাউন্টেনিয়ারিং, এটা ছাড়াও অনেক কিছু করার ইচ্ছা আছে। তো আমি আসলে বিয়ে বা প্রেম এগুলো থেকে একটু দূরে থাকি। এটা একটা পাহাড়িরা বিয়ে করে না কেন, মোহিত ভাইও করেনি? আমার ক্ষেত্রে আমার মোহিত ভাইটা হয়তো মোহিত ভাই ভালো বলতে পারে, আমার ক্ষেত্রে যদি আমি বলি, আমি যদি আসলে কারোর সাথে সম্পর্ক জড়াই বা বিয়ে শাদিও করি, সে আসলে আমার ফার্স্ট প্রায়োরিটি থাকবে না। তো এটা এক ধরনের তার সাথে আমার এন্ড থেকে বলবো যে এটা এক ধরনের তার সাথে প্রতারণা করাই হলো, যে সে আমার ফার্স্ট প্রায়োরিটি না। আমি ওই চিন্তা থেকে আসলে এসব থেকে দূরে থাকি। আর মায়ের খুব ধারণা যে আমি এভারেস্ট ক্লাইম্ব হলেই সম্ভবত আর কিছু করার নেই, এটাই একদম আলটিমেট গোল, তাহলে আমি হয়তো বিয়ে শাদী করে ফেলবো। এখন এই কদিন লাস্ট মাসখানেক আমার বাবা মা আর বিয়ের কথা বলছে না, এটা একটা কারণ আছে। আমার বাবা মা এই মুহূর্তে দুজনই আসলে একটু ওভারওয়েট। আমি বলেছি ওদের দুজনের ওয়েট যদি আসলে 60 কেজির নিচে নেমে আসে আমি বিয়ে করে নেব, কিন্তু হুইচ ইজ ভেরি টাফ ফর দেম। এখন আমি জিজ্ঞাসা করি তোমাদের তো কোনো আসলে এফোর্ট নেই যে 60 কেজির নিচে নামার। আপনার শেষ একটা ব্যাপার জানতে চাচ্ছিলাম যে মানে এই যে তরুণ প্রজন্ম যারা হয়তো আপনাকে দেখে ইন্সপায়ার্ড হয়েছে, কারণ এখন হচ্ছে একদম গ্লোবালাইজেশন, সেই সাথে সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি জিনিসটা অ্যাপ্রোচ পেয়েছে, প্রচারিত হয়েছে, তাদেরকে কি বলবে যে মানে কিভাবে তারা পর্বত আরোহণ শুরু করতে পারে, আর এখানে ফিটনেসটা কতটুকু গুরুত্বপূর্ণ? হ্যাঁ, ফিটনেস হচ্ছে একদম টপ মোস্ট প্রায়োরিটি আমার। আপনি কি করেন প্রতিদিন? আচ্ছা, আমি আমার দিন শুরু করি দৌড় দিয়ে, সেটা সপ্তাহে প্রত্যেক দিন না, 4 থেকে 5 দিন। আর বাকি সময়গুলো আমি যদি এভারেস্ট যাবার আগের অভিজ্ঞতাটুকুই বলি, আর বাকি 2 দিন বা 3 দিন করতাম আমি আমার ব্যাকপ্যাক, ভারী ব্যাকপ্যাক নিয়ে লম্বা দূরত্বে হাঁটতাম, এটা একটা। প্লাস হচ্ছে আবার মাঝে মাঝে সাইকেল চালাতাম, মানে ওই যে সপ্তাহে 4 থেকে 5 দিন দৌড়, বাকি 2 বা 3 দিনে হয় ব্যাকপ্যাক নিয়ে লম্বা দূরত্বে হাঁটা অথবা সাইকেল চালানো, একটু লং ডিস্টেন্সে যাওয়া। এরপরে আমি নিয়মিত যেটা করি এন্ডুরেন্স বাড়ানোর জন্য বা দম বাড়ানোর জন্য ক্রসফিট এক্সারসাইজ করি। কোর মাসলটা খুব স্ট্রং থাকা লাগে মাউন্টেনে গেলে, কোর মাসল এক্সারসাইজ করি, প্রাণায়ামা করি। আর আরেকটা এক্সারসাইজ আছে হিট এক্সারসাইজ, হাই ইন্টেন্সিটি ইন্টারভাল ট্রেনিং বলা হয় এই হিট এক্সারসাইজ। এই জিনিসগুলো আমি নিয়মিত করতাম। আর একদম নতুন যারা আসলে ওরা যদি কেউ শুরু করতে চায়, আমাদের দেশের জন্য হচ্ছে, আমাদের দেশের প্র্যাকটিস গ্রাউন্ড হচ্ছে আমাদের হিল ট্র্যাক্সের বান্দরবান, আমি আরও স্পেসিফিকলি বললে বান্দরবান। আনলাকিলি এই মুহূর্তের বেশিরভাগ জায়গায় আউট অফ বাউন্ড, আমি পলিটিক্যাল ইনস্টেবিলিটির কারণেই ওখানে ট্র্যাক দিয়ে শুরু করতে পারে। ওখানে যদি এবার ওই কনফিডেন্সটুকু গেইন হয় যে আমি একটু পরের লেভেলে যেতে পারি, তখন একদমই যদি বলি যে যেটা বিগিনার লেভেলের ট্র্যাক, সেটা হতে পারে অন্নপূর্ণা বেস ক্যাম্প ট্র্যাক অথবা পশ্চিমবঙ্গের যদি সান্দাকফু ফালুর ট্র্যাক, এগুলো দিয়ে শুরু করতে পারে। আর যদি আরেকটু এবার এক্সপিরিয়েন্স গেইন হয়, তাহলে এবার 5000 মিটার, 6000 মিটার, 7000 মিটার এভাবে করে। 6000 মিটার ইজি কোনটা, আইল্যান্ড পিক? হ্যাঁ, 6000 মিটার অনেকগুলো হচ্ছে অ্যাক্সেসিবল পিক আছে বলবো, যেগুলোর টেকনিক্যাল ডিফিকাল্টিস অনেক বেশি নেই। তার মধ্যে আইল্যান্ড পিক আছে, মেরা পিক আছে, নেপালের দিকে যাই বলি, আইল্যান্ড পিক, মেরা পিক, তারপরে হচ্ছে লবুচো অনেক বেশি টেকনিক্যাল নয়। এছাড়া ইন্ডিয়াতে যদি বলি মাউন্ট কানামো বা এরকম ফ্রেন্ডশিপ পিক, এরকম পিক ছোট ছোট পিক দিয়ে আসলে শুরু করতে পারে। শেষ যেই প্রশ্নটা মানে যেই উত্তরটা জানতে চাচ্ছিলাম, আমি নিজে যখন গেলাম এভারেস্ট বেস ক্যাম্পে আমার খুব বিরক্ত লাগলো এবং মনে হলো যে আমি জীবনে যাব না। আসার পরে খুব মন খারাপ হলো এবং বুঝতে পারলাম যে পাহাড়ের টান কাটানো আসলে অসম্ভব। আপনার কাছে এই টানটা কতটা ভয়াবহ? এটা আমার এখনই মনে পড়েছে, আপনি বলছিলেন যে আপনার আবার আসতে হবে। মানে এইটুকু হচ্ছে যখন আসলে পাহাড়ে থাকে তখন মনে হয় কবে নিচে নামবো, আর সমতলে নামলেই মনে হয় যে আবার কবে আসবো। এইটা আমার কাছে বলবো কাইন্ড অফ টনিকের মতো কাজ করে। এত এইটার ক্ষেত্রে আমি একটা লাইন বলি হচ্ছে যে মানে পাহাড় থেকে হচ্ছে কখনো বাড়ি ফেরা যায় না, আবার পাহাড়েই ফেরা যায়। আপনি আসলে ওই পাহাড়ে বসে প্ল্যান করছেন
আবার যখন আসবেন কোথায় আসবেন, ওই এইটুকু, এটা ডেফিনেটলি এই টানটুকু আমি অনুভব করি। এবং এইটা বলবো হচ্ছে, এটা মনে হয় যে আমাদের জিন ম্যাপিংয়েই আছে, যে একটু স্বাচ্ছন্দ্যের বাইরে গিয়ে, এটা মনে হয় বিবর্তনেরই অংশ। যে আমরা তো একসময় আসলে যাযাবর ছিলাম, নানান জায়গায় গিয়েছি, কয়েকশো মানে কয়েক হাজার বছর পেছনে গেলে। এই অ্যাডভেঞ্চারের মনে হয় শেকড়টুকু মানে আমাদের জিন ম্যাপিংয়ে আছে। কেউ কেউ হয়তো সেটা অনেক বেশি অনুভব করতে পারে, ওই যে অন্তরে বাহিরের ডাক, এটা এটা হয়তো অনেকে একটু বেশি অনুভব করতে পারে। মানে আমি হয়তো সেই লাকি মানুষদের মধ্যে একজন দেখে হয়তো একটু বেশি অনুভব করতে পারি। জনাব বাবর আলী, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এতক্ষণ সময় দেওয়ার জন্য। অনুষ্ঠানটা আজকে এখানে শেষ করতে যাচ্ছি। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, এরই সাথে শেষ করছি আজকের মুক্তমঞ্চ অনুষ্ঠানটি। যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং শুভরাত্রি।